সুপ্রভাত বন্ধুরা, ওয়ার্ল্ড অফ মেলোডিতে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে বাজছে সকাল 6টা, আর ভোরবেলার আমেজটা এখনও রয়েছে। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখো একবার, আমার এসির আউটডোর ইউনিটটাও এখানে রয়েছে না, দেখতে পাচ্ছ? আর এই দেখো আমার ব্যালকনির অবস্থা কী করেছে। প্রত্যেক দিন না সমস্ত উপর থেকে ফেলে ঝাঁটা দিয়ে সব পরিষ্কার করছি, ধুচ্ছি, কিন্তু তারপরেও সেই ওরা ওদের নিজেদের মানে গাজওয়ারি আর কি, ইট বালি পাথর সিমেন্ট এগুলো ওদের সব নিয়ে আসছে। শালিক পাখি গো, শালিক পাখি বাসা বানানোর জন্য সব পরিষ্কার করে দিচ্ছি, তারপরেও এসে মানে মানে যেই মুহূর্ত করছি তারপরে পরিষ্কার করলেই হলো, এমনভাবে আসছে সব দলে দলে এসে ঝগড়া করছে, চিৎকার লাগিয়ে দিচ্ছে। চলো আর একটা জিনিস দেখাই। আর কি দেখাবো তোমাদের, দেখো আমার ঘরের খাটের কি অবস্থা, দেখতে পাচ্ছ চারদিকে। আমার ছেলে পড়াশুনো করেছে, বুঝেছো, প্রচুর পড়াশুনো করছে ও, কিন্তু কত পড়াশুনো করেছে বলো তো। দেখো এটা এই জন্য নিয়ে এলাম, এই যে এই সূর্যটা দেখাবো বলে, জানি না আমি কতটা নিতে পারছি, এই কাচের মধ্যে রিফ্লেক্ট করছে, ভাবলাম এই জিনিসটা খুব ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। আর আজকে সাথে থাকো, ব্লগটা মজাদার হতে চলেছে। শালিক পাখি কীভাবে বাসা বানানোর জন্য ছুটে ছুটে আসছে আর ঝগড়া করছে, সেই সবগুলো ব্লগে শেয়ার করব। দেখতে থেকো, সাথে থেকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, বারান্দাটা সব ঝাঁটফাট দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রচুর নোংরা ছিল, এখনও কিছু উপরে রয়ে গেছে, এই যে এইটার উপরে কতটা দেখাতে পারছি, পরে তোমাদেরকে বলে দিই। কালকে তো দেখিয়েছি প্রচুর প্রচুর, তারপরেও আরও এনে করেছিল, সেগুলো সব ছেড়ে ফেলেছি। আর এখন এখানে দারোয়ান হয়ে বসে, আর এই যে ঘরের খাটটাটগুলোও গুছিয়ে নিয়েছি, বইগুলো এখানে এইভাবে রেখেছি, পরে টেবিলের উপরে তুলবো। সব ডাস্টিং করলাম, খুব ধুলমিট্টি হয়ে গেছিলো চারদিকে, কেন জানো তো? এই দেখো পিছনে দেখো একটা ফ্ল্যাট উঠছে, এখানে সব কাজ হচ্ছে, পাথরের কাজ হচ্ছে, সিমেন্ট বালির কাজ হচ্ছে, ওগুলো সব হাওয়ায় উড়ে ঘরে আসছে, যার জন্য এত গরমেও জানলা টালনাগুলো সব বন্ধ করে রেখেছি, পর্দাগুলো টাঙাইনি। পয়লা বৈশাখ আছে 2 দিন পরে, তখন ভাবলাম সব একসাথে বেড কভার টভার চেঞ্জ করব, করে এগুলো করে দেবো। তো দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছি, পাখিগুলো কি ঝগড়া করছে, আসছে, আর আমি লাঠি নিয়ে তেড়ে যাচ্ছি, বা একটা কোনো জামা নিয়ে হাওয়া দিয়ে এরকম করে উড়াচ্ছি সামনে। তো কি জানি কি বলছে আমাকে, ওদের নিজেদের ভাষায় গালাগালি দিচ্ছে, দিয়ে উড়ে চলে যাচ্ছে। তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আজকে একটা নতুন জিনিস বানিয়েছি, মানে অর্ধেকটা বানিয়ে রেখেছি আর অর্ধেকটা তোমাদের সাথে বলে দেবো, সেটা দেখাবো। তো সাথে থেকো, দেখতে থেকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। গরমকালেরই মানে খুব গরম পড়েছে তো, তো সেই জন্য অ্যাকচুয়ালি একটা রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, গরমের রেসিপি। তো সেটাই আর কি তোমাদেরকে দেখাবো পরে, যখন, এখন তো এই মুহূর্তে করছি না, অন্যান্য কাজগুলো সারা আছে, সেগুলো করে নিচ্ছি। তো যখন রান্নাঘরে ঢুকবো তখন তোমাদেরকে সাথে নিয়ে ঢুকবো, কেমন? তো সাথে থেকেও দেখতে থাকো। দুপুর বন্ধুরা, প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। তোমাদেরকে বলেছিলাম রান্নাঘরে সাথে নিয়ে ঢুকবো, কিন্তু ঢুকে উঠতে পারিনি। যাই হোক, কিছুই কিন্তু করিনি এখনও পর্যন্ত, শুধু দেখো ভাতটা নামিয়ে রেখেছি। আর এখানে আমি দেখো গ্যাসের আঁচটা একদম কমানো রয়েছে, আমি তোমাদেরকে দেখাই। আমি সাউথ ইন্ডিয়ান একটা হায়দ্রাবাদি স্টাইলের বেগুনের সবজি বানাচ্ছি, তো সেইটা আমি তোমাদেরকে প্রিপারেশনটা তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো শুরুটা করে উঠতে পারলাম না, আশা করি তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দেবে। তো এই দেখো বেগুনগুলো আমি তোমাদের একটু জাস্ট দেখাই। দেখো আমি 4টে করে কাট করে নিয়েছি, ঠিক আছে? কাট করে এটাকে কিচ্ছু নুন হলুদ কিচ্ছু মাখাইনি, জাস্ট একটু তেল গরম করে, সাদা তেল গরম করে তার মধ্যে এটা ভাজতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার মানে মোটামুটি 70% মতন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এখানে 2 রকমের বেগুন মেশানো রয়েছে। তো অ্যাকচুয়ালি মানে বলি পুরো ঘটনাটা, আমি যে ফ্ল্যাটে থাকি তার ঠিক উল্টো দিকেই হচ্ছে। দাঁড়াও, গ্যাসটাকে অফ করে দিই আগে।
তার ঠিক অপোজিটেই আমার ছেলের স্কুলের ম্যাম থাকেন, সঙ্গীতা ম্যাম। তো ম্যামের শ্বশুরবাড়ি হচ্ছে চুঁচুড়ায়। চুঁচুড়ায় না ম্যামেদের অনেক জায়গা জমি সব রয়েছে। আর ম্যামের যে ফাদার ইন ল মানে যে শ্বশুর, উনি নিজের হাতে উনি নিজের হাতে না সব জমিতে সবজি চাষ করেন। এই বেগুনগুলো ওখান থেকে নিয়ে এসছে, তো আমাকে দিয়েছেন ম্যাম বেগুনগুলো নিয়ে এসে। তো সেটারই ভাবলাম কি করি এই ছোট ছোট বেগুনের আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটা সবজি, হায়দ্রাবাদি ব্যাঙ্গন যেটাকে বলে, মশলা ব্যাঙ্গন, ওইটাই আজকে বানাচ্ছি। সেটা তোমাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল রেসিপি। আমি দেখে নিয়েছো যে আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বেগুনটা ভাজা। তো এগুলো আমি এখন এই থালাটাতে তুলে নেবো। আর আমি এখানে এর মধ্যে রেখে দিয়েছি হচ্ছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব মিহি করে কুচি করে নিয়েছি এই যে। আর এখানে দেখো টমেটোও রয়েছে, 2টো মিডিয়াম সাইজের টমেটোকেও আমি কুচো করে নিয়েছি। ঠিক আছে, তো চলো বাকি প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব, আর মিস করব না। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসটাকে আবার অন করে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে আর একটুও তেল দিইনি। দেখো কতটুকু কম তেলে রান্না হচ্ছে। আমি 3 টেবিল স্পুন তেল শুরুতে নিয়েছিলাম বেগুনটা ভাজার জন্য, ব্যাস। বেগুনটাকে ভেজে নিয়েছি, 80% ডান হয়ে গেছে। এবারে আমি এই তেলটার মধ্যে, গরম তেলটার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর এখানে দেখো আমি একটা বড় এলাচ এই যে থেতো করে রেখেছি, এই বড় এলাচটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ভীষণ ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো কারি পাতা। এবারে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম, কুচো করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কারণ ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালোভাবে আমি মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই পেঁয়াজ কুচোনোটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক ধরেছ, টমেটোটা এখন যাবে না, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে দেখাবো। এবারে পেঁয়াজটাকে ভেজে নেবো হালকা করে। একদম হেলদি অথচ টেস্টি একটা রেসিপি। এইটুক তেল আছে, দেখবে এই তেলটাই মানে লাস্টে যখন রান্নাটা আমি কমপ্লিট হয়ে গেলে তো তোমাদের সাথে দেখাবো, দেখবে চারপাশ থেকে তেল কতটা ছেড়ে দিয়েছে। সামান্য একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে সফট হয়ে যায় সেই জন্য। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে বলতে একদম ব্রাউন করে কিন্তু ভাজবো না, তবে একটু রং চলে এলে তারপরে আমি আস্তে আস্তে অন্য উপকরণগুলো অ্যাড করতে থাকবো। যতক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, ভাজতে মানে একটু কালারটা আসুক, তারপরে তোমাদেরকে আগেই বলেছি পেঁয়াজটা একটু ভাজা হতে থাক। আমি গ্যাসের আঁচটা এখানে কমিয়ে দিলাম। ততক্ষণ দেখো আমি এখানে একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম মতন চীনাবাদাম। এবার এই চীনাবাদামটাকে আমি গুঁড়িয়ে নেবো, এটা আমার কাজে লাগবে। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু হালকা মানে গোলাপি রং ধরে গেছে, আমি আর বেশি ভাজবো না। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা,
এবারে এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দেখো আদা রসুনটা কষিয়ে নিয়েছি। এবার আমি যে টমেটো দুটো কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই টমেটো কুচোনোটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিন্তু আমি এখানে আবারও সামান্য একটু নুন দেবো, একদমই সামান্য, টমেটোটা যাতে গলে যায়। এমনিও গলে যাবে, কিন্তু তাও আমি আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এবারে একটুখানি নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমি 4 থেকে 5 মিনিটের জন্য গ্যাসটাকে সিম করে চাপা দিয়ে দেবো। এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো বেগুনগুলো আমি এই টমেটোর প্লেটটাতে তুলে রেখেছি। এখন এই প্লেটটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি এটা দিয়ে এটাকে ঢেকে দেবো মিনিট 3-4 জন্য, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে মিশে যায়। গ্যাসের আঁচ দেখো একদম কমানো রয়েছে। এখানে দেখো আমি ছোট চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই গুঁড়ো মশলাগুলো আমি মেশাবো, ওই জন্য গুঁড়ো মশলাগুলোকে আমি একটা আলাদা পাত্রে নিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে তারপরে মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো, যাতে কিনা মশলাগুলো জ্বলে না যায়। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। আচ্ছা, দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। তো এবারে এই সমস্ত মশলাগুলোকে আমি সামান্য একটু জল এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমি এর মধ্যে সামান্য একটু জল নিয়ে নিচ্ছি। এবারে এই চামচটা দিয়ে আমি এটার একটা মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব। মশলা এইভাবে দিলে কি হয়, মশলাটা জ্বলে যায় না। আর একটু জল সামান্য, ব্যাস। মশলার পেস্টটা রেডি করে নিলাম। এবার চলো দেখা যাক। ঢাকনাটা খুলি কড়াইয়ের, দেখি টমেটোটা আশা করি গলে গেছে। দেখো টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এটাকে খুন্তি দিয়ে আস্তে আস্তে এরম করে করে মিশিয়ে দেব। আর এই সময় আমি এই যে মশলাটা রেডি করলাম এখানেই তোমাদের সামনে, এই মশলার যে পেস্টটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দারুণ কালারটা এসছে, দারুণ। দেখতে পাচ্ছ তোমরা? আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। খুব সুন্দর কালার এসছে আর গন্ধটাও সেরকম সুন্দর ছাড়ছে। ওটা দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম, চীনা বাদাম যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামের গুঁড়োটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালোভাবে হালকা হাতে এটাকে খানিকক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ না সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। তো মশলাটা দেখো সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ ধরে ভাবছো যে দেখো তেল ছাড়ছে, যে তেলটা উপরে ভেসে উঠেছে। তোমরা নিশ্চয়ই ভাবছো এখনও পর্যন্ত নুন দিইনি। হ্যাঁ, আমি এইবারে নুনটা আন্দাজ মতন, মানে স্বাদ মতন নুন আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমরা কিন্তু মনে রাখবো, মাথায় রাখবো এটা, যে টমেটোটার জন্য আর পেঁয়াজটা ভাজার সময় আমরা নুন দিয়েছিলাম, সামান্য একটু নুন। তো আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন নুন।
আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে কিন্তু এই ভাজা বেগুনগুলো, যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই বেগুনগুলো এক এক করে এর মধ্যে, গ্রেভিটার মধ্যে অ্যাড করে দেবো। এই মানে বেগুনের এই সবজিটা না দারুণ টেস্টি হয়, দারুণ। তন্দুরি রুটি, এমনি প্লেন রুটি, পরোটা, লুচি বলো, নান বলো, মানে যা কিছুর সাথে তুমি খেতে পারো, ভাতের সাথে খেতে পারো, পোলাওয়ের সাথে খেতে পারো। খুব ভালো একটা, মানে ভীষণ ভালো, ভীষণ টেস্টি একটা রেসিপি। বেগুনগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে আমি চাপা দিয়ে দেবো, আর মাঝে মধ্যে এসে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে বাদাম দেওয়া আছে তো নিচের থেকে ধরে না যায়। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি এখন হাইতে রয়েছে। এবারে আমি এটা মিডিয়াম স্লোতে করে দিচ্ছি। হ্যাঁ, হতে থাকুক। মিনিট 4-5 পরে এসে, বেগুন তো আগে ভাজাই রয়েছে, সিদ্ধ হয়ে যাবে। তো হতে থাকুক, 4-5 মিনিট পরে আবার আমি তোমাদের সামনে আসছি। দেখো, ফিরে এসেছি আবার তোমাদের সামনে 4 মিনিট পরে। বেগুনগুলো একদম গলে নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, একদম নরম হয়ে গেছে পুরো। তো কিন্তু আমি এটাকে আরও 4 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে আবার রান্না করব। এটা একটু ভালোভাবে মিশিয়ে দিই, বেগুনগুলো উল্টে পাল্টে দিই, মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এইভাবে করে দিই। তাহলে চারদিকে মশলাটা সমস্ত দিক থেকে খুব ভালোভাবে ভিতরে ঢুকবে। দেখো বন্ধুরা, ফিরে এলাম আবারও 4 মিনিট পরে। টোটাল ওই 8 থেকে 9 মিনিট, মানে 10 মিনিটই ধরো অ্যাভারেজ, আমি এটাকে রান্না করে নিলাম। গ্রেভিটা আর একটু টানবে। এই যে বেগুনগুলো দেখে আশা করি তোমরা বুঝতে পারছো পুরোভাবেই গলে গেছে। এই যে দেখাচ্ছি তোমাদের, এই দেখো পুরো নরম হয়ে গেছে। আর মশলাগুলোও না খুব ভালোভাবে ভিতরে ঢুকে গেছে। এই দেখো পুরো, এই দেখো পুরোপুরি নরম হয়ে গেছে। তো গ্রেভিটা আর একটু টেনে এলে, মানে আমি একটুখানি গা মাখা মতন করবো, যেহেতু আমি এটা ভাতের সাথে খাচ্ছি না। আচ্ছা, একটা জিনিস করি, তোমরা কারা এটা করো আমাকে জানিও। আমি কিন্তু এটা করি, রান্নায় তেজপাতা তো দিই ফোড়নে, রান্নাটা হয়ে গেলে এটাকে তুলে মানে ফেলে দিই, আলাদা করে আর সার্ভিং ট্রেতে রাখি না। তো যাই হোক, হয়ে গেছে। এই যে 2টো তেজপাতা দিয়েছিলাম ফোড়নে, এই আর একটা তেজপাতা এই দেখো এখানে রেখেছি, পরে তো গ্যাস এক্ষুনি মুছবো। আচ্ছা দেখো, হয়ে গেল কমপ্লিট। বেগুনগুলো তোমাদের দেখিয়ে দিই, একদম গলে নরম হয়ে গেছে পুরো, আর মশলাও খুব ভালোভাবে ভিতরে ঢুকে গেছে। তো এবারে আমি গ্রেভিটাও এই এতটাই ঠিক রাখবো, কেন এটা আরেকটু টানবে। আর আমি এটা ভাতের সাথে তো খাবো না, খাবো হচ্ছে পরোটার সাথে। তো আমার জন্য এটুকু পারফেক্ট বলে আমি মনে করছি। তোমরা তোমাদের হিসাব মতন গ্রেভিটা কমাতে বাড়াতে পারো। এবারে লাস্ট যেটা করব সেটা হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে এভারেস্টের শাহি গরম মশলা। এই শাহি গরম মশলা এখান থেকে 1 চিমটে নিয়ে ছড়িয়ে দিলাম হালকা করে। গ্যাসটাকে অফ করে দিই। গ্যাসটাকে অফ করে দিই। এত হাওয়া না, আমার গ্যাস এমনিই নিভে যাচ্ছে। কমপ্লিট হয়ে গেল আজকে হায়দ্রাবাদি বেঙ্গন মশলা। কেমন লাগলো রেসিপিটা জানিও তোমরা বন্ধুরা। গ্রেভিটা আমার একটু মানে পাতলা লাগছিল, একটু বেশি ইয়ে লাগছিল, মানে থিকনেসটা। তো সেই জন্য আমি ওটাকে
কড়াইটাকে আবার বসিয়ে গ্রেভিটা একটু জাস্ট এই যে ঘন করে নিয়েছি। আর এই যে বেগুনগুলো দেখো আমি এর মধ্যে সার্ভ করে দিয়েছি। এবার এই যে মশলাটা এটা উপর থেকে আমি ওর উপরে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, রান্না কমপ্লিট। তোমরা তো দেখেই নিয়েছো, আগেই দেখিয়ে দিয়েছি। শুধু গ্রেভিটা আমার একটুখানি মানে বেশি পাতলা লাগছিল বলে আমি এটাকে আরেকবার একটু কড়াইতে বসিয়ে ঘন করে নিলাম। হয়ে গেল আমার হায়দ্রাবাদি ব্যাঙ্গন মশলা। দারুণ একটা গন্ধ, কারি পাতার গন্ধ, গরম মশলা, খুব সুন্দর একটা মানে খুব ভালো স্মেল ছাড়ছে। বেশ সাউথ ব্যাপার একটা। যাই হোক, কিরম লাগলো রেসিপিটা তোমরা জানাতে ভুলো না। আর একটা ছোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখনই, দিয়ে তারপরে ব্লগটাকে এন্ড করে দেবো। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে একটা রেসিপি আমি হাফটা করে রেখেছি আর হাফটা তোমাদের সাথে শেয়ার করব। কিছুই নয়, এটা রেসিপি বলাটাও ভুল হবে, মানে গরমের দিনে তো খুব গরম, বাইরে থেকে এসে ঘরে আম পান্না, আমের শরবত, নুন চিনি লেবুর শরবত আমরা সবাই খেয়ে থাকি, পুদিনার শরবত, তাই না, সবাই খেয়ে থাকি। তো আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কাঁচা আম নিয়ে এসেছিলাম। দেখে কি মনে হচ্ছে বলো তো, এটা কাঁচা আমের পাল্প? একদমই না, দেখে মনে হচ্ছে না পাকা আমের পাল্প। হ্যাঁ, এটা কিন্তু পাকা আমের পাল্প নয়, এটা কাঁচা আমের পাল্প। কি করেছি আমি বলছি, কাঁচা আমটা খোলা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে সেটাকে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে ছেঁকে এই পাল্পটা বার করে নিয়েছি, যার জন্য কালারটা এরকম এসছে। এখন এখানে দেখো, আমি তো বাসন সব ধুয়ে রেখেছি। এখানে দেখো আমি মানে এই রেসিপিটা তোমাদের দেখাবো বলে দুটো গ্লাস বার করলাম, বার করে এই দুটোকেও ধুয়ে উল্টো করে রেখেছি। আর এখানে দেখো একটা প্লেটের মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু বিট নুন নিয়ে নিয়েছি। এখন এই দুটোকে আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি, কেন বাইরের কেউ আসছে না, আমি আর আমার ছেলেই খাবো। তো খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, বললামই তো মনে হয়, নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি, আমি কিন্তু কোনো মিষ্টি দিইনি। কেন, আমি একটু মিষ্টিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। যদিও সুগার পেশেন্ট নই, প্রচুর পরিমাণে মিষ্টি আমরা খাই, তাও এইটা আমি মিষ্টি ছাড়া বানাবো। মানে আজকের যে ড্রিঙ্কসটা, এটা মিষ্টি ছাড়া বানাবো। তোমরা চাইলে এর মধ্যে চিনি বা মিছরি গুঁড়ো করে নিয়ে দিতে পারো, বা গুড় পাউডার দিয়ে নিতে পারো, জ্যাগরি পাউডার, যার যেটা পছন্দ সে সেভাবে খেতে পারো। আমি আজকে এটা শুধুমাত্র নুন দিয়ে মানে শরবতটা বানাবো, বানিয়ে আমি এটা আজকে খাবো রেসিপিটা। তো এটাই তোমাদের দেখানোর জন্য বলেছিলাম আর কি। এটা অর্ধেকটা মানে শুধু সিদ্ধ করার প্রসেসটা তোমাদের সাথে দেখাতে পারিনি, মানে তখন ঠিক মাথায় ছিল না। তারপরে ভাবলাম এটাও দেখিয়ে দিই ওদেরকে একটু, তো এই জন্য এটা দেখিয়ে দিলাম। আর আগে বেগুনের রেসিপিটা তো দেখিয়েছি। তো চলো বাকি প্রসেসটা সারি। তো বাকি প্রসেসটা করার জন্য আমি এখানে গ্লাসটা নিয়ে নিচ্ছি। গ্লাসটা দেখো, আমি এই যে নুন আর মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো না, চাইলে দিতে পারো, অসুবিধা কিছু নেই। এইটা আমি এই গ্লাসটাতে কোট করে নেব। তাতে কিন্তু যখন সার্ভ করবে, বাড়িতে কেউ এলে এইভাবে করো, তাহলে খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে, তাতে কিন্তু মানে দেখতে খুব ভালো লাগবে। তো দ্বিতীয় গ্লাসটাও এইভাবে করে নিই, দাঁড়াও। দেখো, দেখতে পাচ্ছ, এটা আরেকটু ভালো করে নিই দ্বিতীয় গ্লাসটা। এর কোটিংটা খুব সুন্দর হয়েছে, এটাও হবে। ফ্যান্টাস্টিক, দারুণ হয়েছে। আর এই যে বিট নুনের মশলাটা রইলো, এটা উপর থেকে দিয়ে দিতে পারো, বা ওটা অন্য কোনো তরকারিতেও তোমরা দিতে পারো। এখন আমি দেখো এখানে বোতলে একদম ফ্রিজের ঠান্ডা চিল্ড ওয়াটার বার করে নিয়েছি। বরফ দেবো না, যেহেতু ছেলেটাকে দেবো, তো স্কুল আছে, তো উল্টো হয়ে যাবে, শরীর খারাপ হয়ে গেলে মুশকিল। তো দেখো আমি এখান থেকে 1 স্পুন পাল্পটা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর একটু বেশি দেবো, 1 স্পুন। এটাতেও সেম।
এই পাল্পটা বানিয়ে তোমরা একটা পরিষ্কার কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দেবে। এবার যতদিন খুশি তুমি রেখে খেতে পারো, এটা নষ্ট হবে না। আর যখন কেউ বাইরে থেকে আসবে বা তোমরা নিজেরাই বাইরে থেকে এলে তখন এটা জলের মধ্যে দিয়ে এইভাবে বানিয়ে খেও, দারুণ টেস্ট লাগে খেতে। বিভিন্ন রকমের শরবতের রেসিপি আমি ভাবছি একদিন শেয়ার করব। আর একটু আরও 1 স্পুন আমি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে যে জলের বোতল থেকে, মানে জলের বোতলটার থেকে ঠান্ডা জল আমি এর মধ্যে ঢেলে দেবো, বোতল দুটো, এই গ্লাস দুটোর মধ্যে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যা সুন্দর খেতে হয় না, দারুণ সুন্দর খেতে হয়। এটা মিষ্টি করে খেলেও তোমরা খেতে পারো, তবে এরকমভাবে আমি যেরকমভাবে বলছি এরকম নোনতাভাবে বানিয়ে খেয়ে দেখো। খুব হেলদি একটা ড্রিঙ্ক, খুব শরীরকে ঠান্ডা করে, পেট ঠান্ডা রাখে। তো হয়ে গেল বন্ধুরা, আজকে আমি দুটো রেসিপি তোমাদের সামনে শেয়ার করলাম। তোমাদের সাথে কেমন লাগলো জানাতে ভুলো না। আমি ব্লগটাকে আর বেশি বড় করছি না, এখানেই আজকে শেষ করে দিচ্ছি। আর প্রত্যেক ব্লগে তোমাদের যেরকম বলে থাকি, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে যে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিওগুলো ভালো থাকে তাহলে একটা করে লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও, তোমাদের সব জানাশোনা পরিচিত লোকেদের সাথে শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করলে ওখানে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবে টাইমলি। যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। কমেন্ট করতে ভুলো না কিন্তু, তোমাদের কমেন্টগুলো মানে তোমরা যদি কমেন্ট করো আমি তার থেকে অনেক কিছু শিখতে পারবো, আর সেইভাবে তোমাদের মানে তোমরা যেটা পছন্দ করছো সেই অনুযায়ী আমি ব্লগ দিতে থাকতে পারবো। তো আজকের মতো তাহলে আসি, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। এই দেখো রাহিলকে দিয়েছি, রাহিল খাচ্ছে, খালি গায়ে আছে তাই আর বেশিটা দেখাচ্ছি না, মুখের কাছ থেকে ধরছি। রাহিল কেমন হয়েছে বলে দাও সবাইকে। তো তোমরাও খেও, ভালো লাগবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে।